বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 6 নভেম্বর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির 10ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির 383 ধারা থেকে। গতকাল আমরা চুরিটা আলোচনা করেছিলাম। চুরি বা থেফট সংজ্ঞা দিয়েছে 378 ধারায়, শাস্তি আলোচনা করছে 379, 380, 381, 382। চুরি হলো যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার সম্মতি ছাড়া তার দখল থেকে একটু হলেও স্থানান্তর করে, তখন সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। চুরির সংজ্ঞা দিয়েছে 378 ধারায়। চুরির শাস্তি আছে 379-তে 3 বছর। বাসগৃহে তাঁবুতে চুরি করলে শাস্তি হলো 7 বছর। চাকর বা বৃত্ত চুরি করলে 381-তে 7 বছর। আর মৃত্যু, গুরুতর আঘাত, আটকানোর প্রস্তুতি নেওয়ার পরে চুরি করলে 382-তে 10 বছর সশ্রম। গতকাল আমরা এই পর্যন্তই পড়েছিলাম। তো এর মধ্যে আমি আপনাদের বলেছিলাম যে চুরির কতগুলো জায়গায় প্রশ্ন আছে। এই প্রশ্নগুলা কি আপনারা পড়ছিলেন? মানে আপনার ইয়া যে সেলফ প্র্যাকটিসের কত উদাহরণ আছে এগুলা দেখছেন? জি স্যার। জি স্যার। এই উদাহরণগুলো থেকে কি কারো কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, যদি উদাহরণগুলো নাও পড়ে থাকেন, নেক্সট দিন পড়ে এসে বলবেন। যদি কোনোটা না বুঝে থাকেন ক্লাসে বলবেন যে স্যার এত নম্বর পৃষ্ঠের এই এই উদাহরণটা আমরা বুঝতে পারিনি। তো আমরা আজকে যেটা পড়া শুরু করব, দেখেন 383 ধারা থেকে বলপূর্বক গ্রহণ সম্পর্কিত অপরাধ বা এক্সটর্শন, চাঁদাবাজি। এই জায়গা বলপূর্বক গ্রহণের ইংরেজি এক্সটর্শনের আরেকটা বাংলা প্রতিশব্দ হলো চাঁদাবাজি। একটু লিখে রাখেন, কি বলেন? চাঁদাবাজি। তো বলপূর্বক গ্রহণের সংজ্ঞা দেখেন, বলপূর্বক গ্রহণ হলো চুরি থেকে বড়, দস্যুতা থেকে ছোট, মানে এলো মেজো ভাই। মানে চুরি থেকে বড় হলো চাঁদাবাজি, কিন্তু দস্যুতা বা ছিনতাই থেকে ছোট। আচ্ছা, তো বলপূর্বক গ্রহণ বিষয়টা আসলে কি আমি একটু ব্যাখ্যা দিই। দেখেন যে আপনি কাউকে ভয় দেখাইছেন, এটা যে কোনো কিছুর ভয় হতে পারে, ক্ষতির ভয়, মেরে ফেলার ভয়, গালিগালাজের ভয়, মানহানির ভয়, মোট কথায় যে কোনো একটা ভয় দিবেন। ভয় দেখাইয়া তার কাছ থেকে টাকা পয়সা, মূল্যবান জিনিসপত্র আদায় করে নিছেন, তখন এটা হয়ে যাবে চাঁদাবাজি। এখন সাথে সাথে আদায় করেন নাই, আদায়টা করছেন কয়দিন পরে। দ্যাট মিনস আপনি এইভাবে বলতে পারেন যে আপনি আমাকে যদি 5 লক্ষ টাকা না দেন তাহলে এই এলাকায় আপনি বিল্ডিং এর কাজ করতে পারবেন না। 30 দিন আপনার সময় দেওয়া হলো। 30 দিন সময় দেওয়া হলো, তাহলে সাথে সাথে কি নিচ্ছে? না। আর যদি আপনি 5 লক্ষ টাকা না দেন তাহলে কাজ করতে পারবেন না, তাহলে জায়গা ক্ষতি কি? যে কাজ করতে পারবেন না। যদি বলি যে 50,000 টাকা যদি না দেন তাহলে ফেসবুকে আপনার নামে মানহানিকর বক্তব্য ছড়াই দিব, তাহলে এই জায়গা ক্ষতির ভয় কি? মানহানিকর বক্তব্য ছড়ানো। যদি বলি টাকা না দিলে তোমার হত্যা করব, 1 মাসের মধ্যে টাকা দিবা নাহলে তোমার হত্যা করা হবে, তাহলে হত্যার ভয় দেখাইয়া আদায় করে নিচ্ছে, এটাও কি? চাঁদাবাজি। বুঝতে পারছেন? বাট যদি আপনি সাথে সাথে আদায় করেন, যে এখনই এই মাহবুব সাহেবরে এখনই ওনারে ভয় দেখাই, এখনই ওনারে মেরে ওনার কাছ থেকে টাকা নিয়ে এলাম, তখন এটা হয়ে যাবে দস্যুতা। মানে ভয়টা যদি তাৎক্ষণিক হয় তাহলে দস্যুতা, আর ভয়টা যদি দূরবর্তী হয় তখন কি? চাঁদাবাজি। বুঝতে পারছেন? অর্থাৎ চাঁদাবাজির ক্ষেত্রে চাঁদা দাবি করছে, কিন্তু চাঁদা কি সাথে সাথে দিছে? না, বলছে একটা নির্দিষ্ট সময় দিছে, এই সময়ের মধ্যে দিবা, কিন্তু এখনই লাগবে, নগদে। কোনো আমি বাকিতে বিশ্বাসী না, এখনই নিয়ে যদি নিয়ে যান তাহলে হবে কি? বুঝতে পারছেন? তাহলে আমরা একটু পড়ি, দেখেন। ইভেন এই চাঁদাবাজির ক্ষেত্রে যদি আপনি কোন জায়গায় দান করতে বলেন, যদি বলেন যে আপনি এই বিল্ডিং এর কাজ করতে পারবেন না, আমাদের মসজিদে 10 লাখ টাকা দিয়ে 10টা এসি লাগাই দিতে হবে, তাহলে আপনার বিল্ডিং এর কাজ করতে দেবো না, এটাও চাঁদাবাজি। মন্দিরে 10টা পাঠা বলি দিতে হবে, এটাও কি? চাঁদাবাজি। আচ্ছা, তো তাহলে আমরা একটু পড়ি, দেখেন। চুরি এবং দস্যুতার মধ্যবর্তী একটি অপরাধ হলো বলপূর্বক গ্রহণ। দণ্ডবিধি 383 ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণভাবে বলা যায়, যদি কোনো ব্যক্তি ভয় দেখিয়ে, আন্ডারলাইন পয়েন্ট, কি দেখিয়ে? ভয় দেখিয়ে অতঃপর অসাধু উপায়ে প্ররোচিত করে উক্ত ব্যক্তি বা অন্য ব্যক্তির নিকট থেকে গোল দিবেন, স্থাবর বা অস্থাবর, এটা গোল দেন, স্থাবর বা অস্থাবর সম্পত্তি গ্রহণ করে, তাহলে উক্ত গ্রহণ বলপূর্বক গ্রহণ বলে গণ্য হবে।
কি কোন ধরনের সম্পত্তি? স্থাবর বা অস্থাবর। বলপূর্বক গ্রহণ অপরাধটি নিম্নলিখিত বিষয় অন্তর্ভুক্ত হতে হবে। দেখেন, 1 নাম্বার, অভিযুক্ত ব্যক্তি অবশ্যই অন্য কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখবে। এই ক্ষতির ভয়টা যে কোনো কিছু হতে পারে, মানহানি, হাত পা ভেঙে ফেলা, চুল টেনে ছিঁড়ে ফেলা, থাপড়ায় দাঁত ফেলাই দেওয়া, ঠিক আছে, অনেক কিছু হতে পারে। এমন কার্যটি অবশ্যই ইচ্ছাকৃত হতে হবে, অথবা যে ব্যক্তিকে ভয় রাখা হয়েছে তাকে অভিযুক্ত ব্যক্তি দান হিসেবে কোনো বস্তু দিতে, দান হিসেবে যে তুমি এটা দান করো, দান না করলে তোমার মানহানিকর বক্তব্য ছড়াবো, বা যে কোনো প্রকারের চাঁদা দিতে, কোনো সম্পত্তি অর্পণে প্ররোচিত করবে, বা মূল্যবান জামানত অর্পণ করতে প্ররোচিত করবে, বা এমন কিছু স্বাক্ষর করতে বা সিল দিতে প্ররোচিত করবে যা মূল্যবান জামানতে পরিণত করা যেতে পারে। এমন প্ররোচনা অবশ্যই গোল দিবেন, অসাধুভাবে হতে হবে। তাহলে এখানে একটা জিনিস যদি দেখেন যে আপনার ইয়ার ক্ষেত্রে, চুরির ক্ষেত্রে কি সম্মতি থাকে? না, সম্মতি কেমনে নেই? সম্মতি চুরির ক্ষেত্রে টোটালি থাকেই না। আর চাঁদাবাজির ক্ষেত্রে, চাঁদাবাজির ক্ষেত্রে ভয় দেখাইয়া সম্মতিটা নেয়, কিন্তু তাৎক্ষণিক ভয়, এটা কি ভয়? দূরবর্তী ভয়। এখন যদি বলেন স্যার কত কিলোমিটার দূরে থাকা লাগবে, 10 কিলোমিটার, 100 কিলোমিটার, এখানে কি কিলোমিটার? না, এই ভয়টা হলো আপনাদের সাথে সাথে নিচ্ছে না, এটা সময় দিছে যে এই সময়ের মধ্যে দিবা, বুঝছেন? এই ভয়টা কিন্তু ওই যে মাহবুব সাহেবের জায়গা আছে, বললাম মাহবুব সাহেব এই জায়গা যদি পড়তে আসতে চান তাহলে প্রতিদিন আমাদের বেকারি বিস্কুট খাওয়ানো লাগবে, এবং উনি আমাদের খাওয়াইলো, এটাও এক ধরনের কি চাঁদাবাজি। তো যেমন দেখেন, যেমন কুৎসা রটনার ভয় দেখিয়ে অসাধুভাবে অর্থ আদায় করা, সন্তানকে আটকের ভয় দেখিয়ে পিতার নিকট হতে প্রতিজ্ঞাপত্র স্বাক্ষর গ্রহণ করা, জখমের ভয় রেখে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মূল্যবান জামানতে পরিণত করা বলপূর্বক গ্রহণ মর্মে গণ্য হয়। এই সকল ক্ষেত্রে ভয় দেখানো দূরবর্তী, ভয় দেখানো দূরবর্তী বললেন, দূরবর্তী কি হতে হবে? দূরবর্তী। এবং সে কারণে এইগুলো বলপূর্বক গ্রহণ বলে গণ্য হবে। কিন্তু আন্ডারলাইন করবেন, পিস্তল দেখিয়ে জিম্মি করে টাকা আদায় করা দস্যুতা মর্মে গণ্য হবে। কিন্তু আপনি যদি পিস্তল দেখাইয়া বলেন যে এখনই তোমার টাকা দেওয়া লাগবে, ওটা কিন্তু চাঁদাবাজি না, এটা কি দস্যুতা। মানে চাঁদাবাজির থেকে গুরুতর প্রকৃতির অপরাধ হলো দস্যুতা, কারণ এই ক্ষেত্রে তাৎক্ষণিক ভয় দেখে অর্থ আদায় করা হয়। সো আমরা চলে এসে জেনে রাখা ভালো, 383 ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা আর 384 ধারায় শাস্তি উল্লেখ করা হয়েছে। এখন দুইটা জিনিস আপনারা গোলাই ফেলবেন, সেটা হলো আমরা গতকাল করেছি অপরাধমূলক বল প্রয়োগ 351, আর এটা হলো বলপূর্বক গ্রহণ, দুইটা কিন্তু এক না। অপরাধমূলক বল প্রয়োগকে বলে ক্রিমিনাল ফোর্স, আর বলপূর্বক গ্রহণকে কি বলে? এক্সটর্শন বা চাঁদাবাজি। আর চুরির ক্ষেত্রে বিষয়বস্তু হচ্ছে কি, এই যে 3 নম্বর পয়েন্টে দেখেন, চুরির বিষয়বস্তু হলো অস্থাবর সম্পত্তি, বলপূর্বক গ্রহণের বিষয়বস্তু স্থাবর বা অস্থাবর সম্পত্তি উভয় হতে পারে। পরের লাইনটা কেটে দেন, চুরির ক্ষেত্রে বলপূর্বক প্রয়োগ থাকে না, কিন্তু বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে চুরি থেকে এটা কাটেন, এটা দরকার নাই, এটা আপনাদের কনফিউজ করে দিবেন, এই লাইন কাটেন। তারপরে দেখেন, বলপূর্বক গ্রহণের অপরাধ সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে যখন যে ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখা হয়েছে সে প্রকৃতপক্ষে সম্পত্তি অর্পণ করেছে, সম্পত্তি অর্পণ না করা পর্যন্ত বলপূর্বক গ্রহণ হয় না। মানে আপনি ভয় দেখানোর পরে সে যখন টাকা পয়সা দিয়ে দিছে বা সম্পত্তি দিয়ে দিছে তখনই চাঁদাবাজিটা হইছে, তার আগে কিন্তু হয় নাই। জাস্ট ভয়ে রাখছেন, তাহলে কিন্তু এখনো চাঁদাবাজি হয় নাই, যদিও শাস্তির ব্যবস্থা আছে, বাট চাঁদাবাজি হতে হলে ভয়ও দেখাতে হবে, সম্পত্তিও প্ররোচিত করতে হবে দেওয়ার জন্য, এবং দিয়ে দিছে। বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে ক্ষতির ভয় দূরীভূত হবে, এবং অর্থাৎ অপরাধী এই ক্ষেত্রে ক্ষতির ভয় দেখায় কিন্তু সেটা তাৎক্ষণিকভাবে করে না, বুঝলেন? এখন আমরা চলে আসি চুরি আর বলপূর্বক গ্রহণের মধ্যে পার্থক্য আমি একটু মুখে মুখে বলে দিই। এটা অস্থাবর সম্পত্তি, চুরি অস্থাবর, আর চাঁদাবাজি স্থাবর অস্থাবর। চুরির ক্ষেত্রে সম্মতি থাকে না, চাঁদাবাজির ক্ষেত্রে কি সম্মতির ভয় দেখাইয়া আদায় করা হয়, এইগুলাই মেইনলি পার্থক্য। শাস্তিতে আসেন, শাস্তি পাইছেন?
শাস্তির ক্ষেত্রে এখানে আমাদের দুইটা ধারা একসাথে মনে রাখতে হবে। 384, 383 এটা এক জোড়া, আর 385, 387। তো প্রথমে আমরা 84 দেখেন, বলপূর্বক বল প্রয়োগ গ্রহণের শাস্তি। এখানে একটু লিখে রাখেন, বলপূর্বক গ্রহণের শাস্তি। বল প্রয়োগ লাগছে, কি হবে? বলপূর্বক গ্রহণের শাস্তি। পাইছেন? হুম? বলপূর্বক গ্রহণের শাস্তি মানে আপনি ক্ষতির ভয় দেখাইয়া বলপূর্বক গ্রহণ করে ফেলেছেন। ওই যে বললাম যে 50,000 টাকা না দিলে ইন্টারনেটে আজে বাজে তথ্য ছেড়ে দেব, তাহলে এটা হচ্ছে ক্ষতি, এবং সে দিয়েও দিছে। জি, এই জায়গা বলপূর্বক গ্রহণের শাস্তি মানে গ্রহণ করে সে ফেলছে। যে কোনো বর্ণনা কারাবাস, যা 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে বলপূর্বক গ্রহণের শাস্তি কত? 3 বছর, অর্থদণ্ড বা উভয়। সর্বোচ্চ শাস্তি কত? 3 বছর। 86টা দেখেন, 86, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় রেখে বলপূর্বক গ্রহণ। এটা হলো আপনি বলপূর্বক গ্রহণ করছেন, অলরেডি ভয় দেখাইছেন। কিসের ভয়? মৃত্যু। বলছেন যে আপনাদের মেরে ফেলা হবে যদি আপনি 1 মাসের মধ্যে 10 লাখ টাকা না দেন, এবং 10 লাখ টাকা সে দিয়ে দিছে, তাহলে মামলা হবে কত ধারায়? 383 ধারায়। দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস যা 10 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে কি? অর্থদণ্ড। তাহলে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া চাঁদাবাজি করলে শাস্তি বেশি, আর মৃত্যু বা গুরুতর আঘাত ছাড়া অন্য কোনো কিছুর ভয় দেখে চাঁদাবাজি করলে শাস্তি 384-তে কত বছর? 3 বছর। বুঝতে পেরেছেন? এবার দেখেন 385, বলপূর্বক গ্রহণের জন্য বললেন, বলপূর্বক গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখা। জন্য মানে হলো আপনি মাত্র ক্ষতির ভয় দিয়েছেন, এখনো টাকা পয়সা আদায় করেন নাই। এমন সময় যদি মামলা করে, তাহলে 84 না, মামলা করতে হবে কততে? 385। আমি যদি মাহবুব সাহেবরে বলি যে আপনার নামে ইন্টারনেটে মিথ্যা তথ্য ছড়াই দিব যদি আপনি আমাদের জন্য প্রতিদিন 1,000 টাকার বেকারির খাবার না আনেন, তাহলে এই পর্যন্ত উনি এখনো খাবার আনে নাই, তাহলে এই পর্যন্ত যেটা হবে সেটা হচ্ছে 385। আর যদি উনি খাবার টাবার নিয়ে আসছে, তাহলে হবে কত? 84। বুঝছেন? তাহলে শুধু ক্ষতির ভয়ে রাখলে সাজা দেখেন, যে কোনো বর্ণনা কারাবাস, যা আন্ডারলাইন করবেন, 14 বছর পর্যন্ত হতে পারে, এবং 5 বছরের নিচে হবে না, বা অর্থদণ্ড বা উভয়। তাহলে শুধু ক্ষতির ভয়ে রাখছে, তাহলে সাজা বেশি। সর্বোচ্চ কত বছর? 14 বছর। বাকি 5 বছরের নিচে হবে না, বা অর্থদণ্ড বা উভয়। এখন আপনার কাছে মনে হইতে পারে যে স্যার, তাহলে ঘটনা ঘটানোর পরেই তো সাজা কম হয়, আর ঘটনা ঘটানোর আগে কি সাজা বেশি। এখন এটার উদাহরণ হচ্ছে যে আত্মহত্যা করলে কোনো সাজা নাই, বাট আত্মহত্যা করতে ব্যর্থ হইলে কত সাজা আছে। ব্যাপারটা অনেকটা এরকম যে যখন ভয় দেখাইতে টাকা পয়সা দিয়ে দিচ্ছেন, তাহলে 384, 3 বছর। আর তার ভয়ে রাখছে, এখনো কিছু দেন নাই, এই মুহূর্তে মামলা করলে 385, শাস্তি 14 বছর, 5 বছরের কম হবে না, বা অর্থদণ্ড বা উভয়। 87টা দেখেন, বলপূর্বক গ্রহণের জন্য, আবার লেখেন, গ্রহণের জন্য মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় রাখা। মানে আপনি এখনো বলপূর্বক গ্রহণ করেন নাই, কিন্তু ভয়ে রাখছেন। কিসের ভয়? মৃত্যুর ভয় বা গুরুতর আঘাতের ভয়। তাহলে সাজা দেখেন, যাবজ্জীবন কারাবাস, যা 7 বছরের নিচে হবে না, এবং সেই সাথে কি? অর্থদণ্ড। তাহলে যাবজ্জীবন কারাবাস, এবং সর্বনিম্ন কত? 7 বছর, এবং সেই সাথে কি বলেন? তো তাহলে এখানে একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, যে বলপূর্বক গ্রহণ যদি সম্পন্ন হয়ে যায়, তাহলে সাজা 384 এবং 386। আর বলপূর্বক গ্রহণের জন্য ক্ষতির ভয় রাখছেন 385। বলপূর্বক গ্রহণের জন্য মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় রাখছেন 387। মিলন সাহেব, 384, 86 আর 385, 87-র মধ্যে পার্থক্য কি বলেন? 384 হলো ক্ষতির ভয় দেখি, আর 386 ভিতরে হলো আপনার গুরুতর আঘাত। পার্থক্য কি 84 আর
আপনি 84 আর 85 মধ্যে পার্থক্য বলেন। 84 আর 50 এই দুইটার পার্থক্য বলেন। 85 হ্যাঁ, পার্থক্য আছে, ওইটা 3 বছর, এটা আছে 14 বছর। এটা পার্থক্য ঠিক আছে, বাট অপরাধ দিক থেকে কি পার্থক্য এটা বলেন। স্যার এটা ক্ষতির ভয় দেখিয়ে একটা হলো বলপূর্বক স্যার। তামিন সাহেব বলেন 384 আর 385 ভিতরে কি পার্থক্য আছে? মিউট করেন। হ্যাঁ, অনলাইনে একজন বলেন তো 84 আর 85 ভিতর কি পার্থক্য? অনলাইনে একজন বলেন 384 385। আনমিউট করে দিছি, বলেন কে বলতে চান? স্যার 385-তে ক্ষতির ভয় রাখছে কিন্তু ফলাফল কিছু নাই, কিন্তু 84-তে কাজটা হয়ে গেছে। এক্স্যাক্টলি, 84-তে ক্ষতির ভয় দেখাইয়া টাকা পয়সা নিয়ে নিছে, আর 85 তলে কেবল ভয়ে রাখছে, এখনো টাকা পয়সা নেই নাই। তো আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন এ জেড কে হুমকি দেয় যে তাকে তাকে মানে একে তাকে মানে এ টাকা না দিলে জেড সম্পর্কে সে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে। তাকে মানে একে টাকা না দিলে সে বলতেছে জেড তোমার নামে মানহানিকর বক্তব্য প্রকাশ করবো। সো এ কোন অপরাধ করছে? বলপূর্বক গ্রহণ। বলেন তো এই পর্যন্ত এই যে উদাহরণটা, 1 নম্বর উদাহরণটা, এটা কোন ধারার অপরাধ হয়েছে? প্রকাশ করবে, দেখছেন টাকা না দিলে হুমকি দিছে, টাকা না দিলে প্রকাশ করবে, এখনো কি টাকা দিছে? আচ্ছা তাই নাই, তাহলে এই পর্যন্ত হবে কি 85। তারপরে এই মাহবুব সাহেব জোরে পড়েন, 2 নম্বর প্রশ্ন জোরে পড়েন, অনেক জোরে, সবাই ভয় পাওয়াই দিবেন, পড়েন জ মিথ্যা কুৎসা রটনা জোরে। জ মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে হুম ঝকে 1 লক্ষ টাকা দিতে বাধ্য করে। হুম জ নিম্নের কোন অপরাধ করেছে? অপরাধ তো বলপূর্বক গ্রহণ, এটা আমরা জানি। এখন মাহবুব সাহেব বলেন এটা কোন ধারায় মামলা হবে? পারলে এইটা আমার পাশে আপনার মজু আছে, আপনার এটা এখনই নগদে বলেন। অপরাধ গ্রহণ করেছে, তাহলে স্যার এটা কোন ধারায় অপরাধ হয়েছে এই 2 নাম্বার প্রশ্নে? কেউ বলবেন না? 84 হয়েছে স্যার। কেন? ব্যাখ্যা দেন, ব্যাখ্যা দেওয়া লাগবে। এটা বলপূর্বক গ্রহণ করছে তাই। ক্ষতির ভয় দেখাইছে এবং বলপূর্বক গ্রহণও করছে। করছে। আর যদি শুধু ক্ষতির ভয় দেখাইছে, এখনো টাকা পয়সা নেয় নাই, তাহলে কত ধারা হইতো? তাহলে স্যার 85 হয়েছে। তাহলে 85 হতো। লুৎফর সাহেব কি একমত ওনার সাথে? আপনি ভিন্নমত পোষণকারী ডিসেন্টিং জাজ, বলেন। স্যার এটা 383 ধারায় অপরাধ, দারুণ। 383 ধারা তো সংজ্ঞা দিছে, 383 ধারায় জীবনে মামলা হবে? 383 ধারায় জীবনেও মামলা হবে না। তারপরেও যেহেতু আপনি ভিন্নমত পোষণ করছেন, এই মোজো অর্ধেক আপনার অর্ধেক মাহবুব সাহেবের। সত্যি সত্যি নেন। নেন। না না, সিরিয়াসলি। তাহলে দেখেন আমরা চলে আসি সেলফ প্র্যাকটিসের। ঠিক আছে। সেলফ প্র্যাকটিসের 6, 7 এগুলো পড়ে ফেলবেন। 6, 7, 8, 9, 10, 11 এগুলা গুরুত্বপূর্ণ পড়ে ফেলবেন। আমরা চলে আসি দস্যুতা বা রবারি। 390 দস্যুতার ইংরেজি রবারি, পাশে লেখেন ছিনতাই। ছিনতাই। শুনেন আমি একটু বলি, সেটা হলো চুরি এবং চাঁদাবাজি, এদের চেয়ে গুরুতর প্রকৃতির অপরাধ হলো দস্যুতা বা ছিনতাই। এখন বিষয়টা খুব সহজ, সেটা হলো চুরি করতে গিয়ে যদি আপনি 3টা জিনিস করেন চুরি করতে গিয়ে, তখন সেই চুরি হয়ে যাবে দস্যুতা। মৃত্যু, আঘাত, বেআইনি বাধা। আপনি যদি চুরি করতে গিয়ে কারো মৃত্যু ঘটান,
চুরি করতে গিয়ে কাউরে বেআইনি বাধা দেন, চুরি করতে গিয়ে কাউরে আঘাত করেন, তখন সেই চুরি হয়ে যাবে কি? ছিনতাই, দস্যুতা। বুঝছেন? শুধু এইগুলো না, চুরি করতে গিয়ে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার চেষ্টা করেন, কি করেন? ওটা করেন নাই, কেবল অ্যাটেম্প্ট দিচ্ছেন, তাহলেও সেটা কি হবে? দস্যুতা বা ছিনতাই। অথবা তাৎক্ষণিক ভয় দেখাইছেন, চুরি করতে গিয়ে ধরা পড়ছেন, এখন ওই গুলি পিস্তল ভয় দেখাইছেন যে আমারও যদি ধরার চেষ্টা করো তোমার গুলি করে আমি চলে যাব, এই চুরি কি হয়ে গেল? দস্যুতা বা ছিনতাই। তাহলে আপনি মনে রাখবেন, চুরি করতে গিয়ে যদি তিনটা কাজ করে, তিনটা কাজ করার চেষ্টা করে, তিনটা কাজ করার তাৎক্ষণিক ভয় দেখায়, তাহলে সেই চুরি হয়ে যাবে কি? দস্যুতা। তিনটা কাজ কি কি? মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার চেষ্টা, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয়। আপনি একজন পকেট মার, আপনি বাসে যাচ্ছিলেন, ভিড়ের মধ্যে পকেট মার আপনার হাতে পকেট ঢুকাইছে, মানে পকেটের ভিতর হাত ঢুকাইছে, সরি। তো আপনি টের পাইছেন, টের পাইলে যখন তার হাতটা ধরে বসছেন, সে করছে কি? আপনার ধাক্কা দিয়ে মানি ব্যাগটা নিয়ে দৌড়ে চলে গেছে। এটা কি চুরি হয়েছে কিনা বলেন? এটা চুরি হইতেছিল, বাট যখনই সে ধাক্কা দিল তখন এটা হয়ে যাবে কি? দস্যুতা বা ছিনতাই। বুঝছেন? ধরেন এক ভদ্র মহিলা ফুটপাত দিয়ে যাচ্ছে, এমন সময় পিছন থেকে দুইজন ব্যক্তি তারা মোটরসাইকেল নিয়ে এসে ওই ভদ্র মহিলার যে কলার যে চেন ছিল সেটা টেনে নিয়ে চলে গেছে। ভদ্র মহিলা তাদের মুখ টুক কিছু দেখে নাই, বাট তার গলা দিয়ে রক্ত বের হচ্ছে। এটা কি হয়েছে বলেন? চিন্তায় হচ্ছে। কেন? কারণ ওই যে চুরি করতে গিয়ে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দিলে, চেষ্টা করলে বা তাৎক্ষণিক ভয় দেখালে সেটা কি হয়ে যাবে? দস্যুতা বা ছিনতাই। বুঝতে পারছেন? ঠিক একই ভাবে যদি চাঁদাবাজি করতে গিয়ে এই তিনটা কাজ করে, চাঁদাবাজি করতে গিয়ে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেয়, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার চেষ্টা করে, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখায়, তখন সেই চাঁদাবাজিও কি হয়ে যাবে? দস্যুতা বা ছিনতাই হয়ে যাবে। চাঁদাবাজি করতে গিয়ে বললেন যে মাহবুব সাহেব, এখনই কিভাবে তুমি এই বেকারি বিস্কুট এখনই আনতে হবে, এবং ওনারে দুইটা মারিয়েও দিছি, বলে যে তোমার বেকারি থেকে আনতে না পারো, এই যে ভাই ভাই বেকারি থেকে টাকা দাও, নিয়ে এসো, টাকা আদায় করলাম। এটা কি হয়ে যাবে? দস্যুতা বা ছিনতাই। তাহলে আমরা একটু পড়ি, দেখেন। দণ্ডবিধির ৩৯০ ধারায় দস্যুতাকে সংজ্ঞায়িত করা হয়েছে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, দস্যুতার সংজ্ঞা দিছে কত ধারায়? ৩৯০ ধারায়। ৩৯০ ধারায় বলা হয়েছে সকল দস্যুতায় বল দিবেন চুরি বা বলপূর্বক গ্রহণ থাকে। চুরি বা কি? ইন অল রবারি দেয়ার ইজ আইদার থেফট অর এক্সটর্শন। সকল দস্যুতায় কি থাকে? চুরি এবং বলপূর্বক গ্রহণ, নাকি বা? চুরি বা। দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণের থেকে মারাত্মক ধরনের অপরাধ। তো আমরা এখানে যদি একটু পড়ি যে যখন চুরি দস্যুতা বলে গণ্য হয়, দেখেন আমি যা বললাম সেই কথাগুলোই আছে। চুরি দস্যুতা বলে গণ্য হবে যখন চুরি করার জন্য অপরাধী কোনো ব্যক্তিকে স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি, এই যে গোল দেন, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেয়। দেখছেন? মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেয় বা করার কি করে? চেষ্টা করে। ভলান্টারিলি কজেস, অ্যাটেম্প, কজেস অর অ্যাটেম্পস। কজ মানে হচ্ছে ওটা দেয়, অ্যাটেম্পস মানে হলো চেষ্টা করে। টু কজ এনি পারসন ডেথ, ডেথ মানে হলো মৃত্যু, হার্ট মানে আঘাত, রংফুল রেস্ট্রেইন মানে কি? বাধা। বা মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার বল দিবেন তাৎক্ষণিক ভয় দেখায়, ইনস্ট্যান্ট ফিয়ার অফ ডেথ অর অফ ইনস্ট্যান্ট হার্ট অর অফ ইনস্ট্যান্ট রংফুল রেস্ট্রেইন। বুঝতে পারছেন? এবার আমরা বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা হয় এটা একটু দেখি। সেম জিনিস, বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে গণ্য হবে যদি অপরাধী বলপূর্বক গ্রহণের সময় যে ব্যক্তিকে ভয় রাখা হয়েছে তার নিকট উপস্থিত থাকে, এবং উক্ত ব্যক্তিকে বা অন্য কোনো ব্যক্তিকে, যে দেখেন, তাৎক্ষণিক মৃত্যু, তাৎক্ষণিক জখম বা তাৎক্ষণিক বেআইনি বাধার কি রাখে? ভয় রাখে। অপরাধী বলপূর্বক আদায় করে, এবং যে ব্যক্তিকে ভয় রাখা হয়েছে উক্ত ব্যক্তিকে বলপূর্বক আদায়কৃত বস্তু অর্পণ করতে কি করে? প্ররোচিত করে। বলপূর্বক গ্রহণ দস্যুতার প্রাথমিক শর্ত হলো অপরাধীর উপস্থিতি। বলপূর্বক গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয়েছে তা নির্ধারণ করার ক্ষেত্রে দেখতে হবে বলপূর্বক গ্রহণের সময় অপরাধী ভিকটিমের নিকটে বা আশেপাশে কোথাও উপস্থিত থেকে অপরাধ করেছে কিনা। এখন ভিকটিমের নিকট থাকলেই যে হবে বিষয়টা তা না,
ভিকটিমের নিকটই থাকলো, বাট তার ভয়টা হতে হবে তাৎক্ষণিক। আমি যদি শাকিলকে বলি, শাকিল আপনাকে গুরুতর আঘাত করা হবে যদি আপনি 1 মাসের মধ্যে আমাকে 10,000 টাকা না দেন, তাহলে আমি তো ওনার আশেপাশেই আছি, কিন্তু এটা কি চিন্তাই হবে না, এটা কি হবে চাঁদাবাজি। আর শাকিলকে যদি বলি যে এই মুহূর্তে যা আছে সব বের করেন, তাহলে এটা হয়ে যাবে কি চিন্তাই। তাহলে দস্যুতা নির্ধারণের উপায় যদি আমরা দেখি, সুতরাং চুরি বা বলপূর্বক গ্রহণ দস্যুতা হবে কিনা তা নির্ধারণ করতে 4টি বিষয় বিবেচনা করতে হবে। চুরি বা বলপূর্বক গ্রহণের সময় অপরাধী স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দিয়েছে কিনা, আর স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেওয়ার চেষ্টা করেছে কিনা। আর 3 নম্বরে দেখেন, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় সৃষ্টি করেছে কিনা। বলপূর্বক গ্রহণের সময় অপরাধী ভিকটিমের নিকটে বা আশেপাশে কোথাও উপস্থিত থেকে তাৎক্ষণিক ভয় সৃষ্টি করেছে কিনা। তাহলে এটা উপরের কোনো একটি শর্ত যদি ইতিবাচক হয়, তাহলে চুরি বা বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে গণ্য হবে। তাহলে আমরা জেনে রাখা ভালো, যদি দেখি দেখেন 390 ধারায় দস্যুতার সংজ্ঞা আর 92 ধারায় দস্যুতার শাস্তি আলোচনা করেছে। সকল দস্যুতায় চুরি অথবা বলপূর্বক গ্রহণ থাকে, আইদার থেফট অর এক্সটর্শন, চুরি অথবা বলপূর্বক গ্রহণ। দস্যুতার ক্ষেত্রে সদস্য হতে হবে 4 বা 4-এর কম। কতজন? 4 বা 4-এর কম। 390 ধারা চুরি বা বলপূর্বক গ্রহণের সময় গোল দিবেন 3 শ্রেণীর অপরাধ সংগঠন করা বা করার চেষ্টা করা দস্যুতা হতে পারে। কি কি? মৃত্যু, আঘাত আর বেআইনি বাধা। মাহবুব সাহেব জোরে প্রশ্ন পড়েন, এই উদাহরণটা পড়েন। উদাহরণ আছে বইতে? রাজপথে জেট এবং জেটের শিশুর সাথে সাক্ষাৎ পায়, এটা দেখেছেন? হ্যাঁ এটাই। রাজপথে জেট এবং জেটের শিশুর সাথে সাক্ষাৎ পায়, শিশুটিকে নিয়ে যায় এবং এই মর্মে হুমকি প্রদান করে যে যদি জেট তার টাকার থলে তাকে অর্পণ না করে, তাহলে সে জেটের শিশুটিকে গিরিচূড়ার নিচে নিক্ষেপ করবে। ভয়ে জেট টাকার থলে একে অর্পণ করে। তাৎক্ষণিক ভয় দেখিয়ে জেটের নিকট হতে উক্ত থলে গ্রহণ করেছে, সেহেতু এমন বলপূর্বক গ্রহণ দস্যুতার পরিণত হয়েছে। তাৎক্ষণিক ভয় দেখাইছে যে তুমি যদি টাকার থলে না দাও তাহলে তোমার ছেলের এই জায়গা ফেলে দেবো, এবং সে ভয়ে টাকা পয়সা থলে দিয়ে দিছে, তাহলে এটা কি হয়ে গেছে? দস্যুতা। আর এ যদি বলতো যে টাকার থলে তুমি 1 মাসের মধ্যে দিবা, তাহলে হয়ে যাবে তো কি চাঁদাবাজি। আমরা 392 ধারায় পড়ি, দেখেন 392 ধারায়, আচ্ছা এখানে একটা কথা লেখা নাই, বাট মনে রাখবেন দস্যুতার বিষয়বস্তু স্থাবর অস্থাবর উভয়ই হতে পারে। দস্যুতার বিষয়বস্তু স্থাবর অস্থাবর উভয়। তাহলে দস্যুতার শাস্তি 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস এবং সেই সাথে কি বলে অর্থদণ্ড। এই জায়গায় একটা বিষয় উল্লেখ করে, মানে বিশেষভাবে উল্লেখ দেখেন, 10 বছর পর্যন্ত কি কারাদণ্ড? সশ্রম। যদি সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়, দেখছেন সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে, এই জায়গা উপরে লেখেন রাজপথে। কোথায়? রাজপথে। রাজপথে দস্যুতা অনুষ্ঠিত হয়। রাজপথ মানে হলো জনপথ। আবার কেউ বলেন না স্যার রাজপথ আছে, রানীপথ নাই। রানী ক্ষেত আছে, মুরগির হয়। আচ্ছা দেখেন, যদি সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে রাজপথে দস্যুতা অনুষ্ঠিত হয়, তাহলে সাজা কত? 14 বছর পর্যন্ত সশ্রম কারাবাস হতে পারে। তাহলে এখানে আপনারা যদি বলে যে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে রাজপথে হয় নাই, ওই যে অন্য কোনো জায়গায়, ধরেন ঘরের ভিতর হয়েছে, বা রাজপথ না, ওই অন্য কোনো জায়গায় হয়েছে, তাইলে সাজা কি হবে বলেন? তাহলে কিন্তু 10 বছর। বুঝছেন? শুধু সূর্যাস্ত আর সূর্যোদয়ের মধ্যবর্তী সময় হতে হবে কখন? রাজপথে। রাজপথে হলে 14 বছর। আর আরেকটা জিনিস হচ্ছে, কালকে শিখাইছিলাম বালক বালিকা বা বালিকা বালক, এই জায়গায় সূর্যাস্ত এবং সূর্যোদয় নাকি সূর্যোদয় সূর্যাস্ত দেখে নিয়েন। যদি বলে সূর্যাস্ত এবং সূর্যোদয় তাহলে রাত, আর যদি বলে সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যবর্তী সময় তাহলে কি দিন।
আচ্ছা, আমরা চলে এসে দস্যুতা করার উদ্যোগ, অ্যাটেম্পট টু কমিট রবারি। আপনি এইভাবে শাস্তিগুলো মনে রাখবেন যে যেহেতু দস্যুতার শাস্তি হলো 10 বছর, তাহলে অ্যাটেম্পট নিলে একটু কম হওয়ার কথা, তাহলে 10 বছরের নিচের ধাপ হলো দণ্ডবিধিতে আছে 7 বছর, এই কারণে সাজা 7 বছর পর্যন্ত সশ্রম কারাবাস এবং সেই সাথে কি অর্থদণ্ড। 393। আর 394টা দেখেন, দস্যুতা সংগঠনের স্বেচ্ছাধীন আঘাত প্রদান, মানে আপনি দস্যুতাটা করছেনই, যার আগে আঘাতও করে গেছেন। আমার বাসায় এক বুয়া রান্না করতেন, উনি ওই ঢাকা যখন থাকতাম 2010 থেকে মোটামুটি 23 সাল পর্যন্ত উনি রান্না করতে, আপা বলে ডাকতাম, খুব ভালো সম্পর্ক। ওনার বাসা হলো কিশোরগঞ্জ। তো ওনার ছেলে ঢাকা আসতেছে, কিশোরগঞ্জ ভৈরব থেকে ট্রেনে উঠছে, ওঠার পরে সে একটু ওই যে আশেপাশে ওয়াশরুমের টাইপের ওই জায়গায় গেছে, নির্জন জায়গায়, তখন ছিনতাইকারী তারে ধরছে। ধরার পরে ওর কাছে তেমনি তো টাকা পয়সা কিছু নাই, যা যা সব নিছে, নেওয়ার পরে ও বোকা শোকা, ও তখন চিৎকার করছে, চিৎকার যাই করছে, ওর পেটের ভিতরে দিয়েছে ছুরি ঢুকাইয়া। ছুরি ঢুকাই দেওয়ার পরে এখন তো ছেলে ভৈরবে হলো ঘটনা ঘটছে, তাহলে ভৈরবে ঘটনা ঘটলে তখন থেকে ধরেন রক্তক্ষরণ হওয়া শুরু হয়েছে। তো কোন রকমে ওর আসলে আল্লাহ বাঁচাইছে, কোন রকমে ও ভৈরব থেকে ওই পরে ধরে টরে ইসে উঠানো হয়েছে, মানে আপনার ট্রেনে ট্রেনে উঠানোর পরে তারপরে আইসা সে ট্রিটমেন্ট দিছে ঢাকা মেডিকেল কলেজে। তার মানে এই পর্যন্ত তার যে বেঁচে আছে এবং সে এখন আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ, হসপিটালে অনেকদিন থাকা লাগছিল। তাহলে ওই জায়গায় যে অপরাধটা হয়েছে এটা কত দ্বারা হয়েছে বলেন? 394। দস্যুতা সংগঠনে স্বেচ্ছাধীন আঘাত প্রদান, এটা কত ধারা? 394। যদি আঘাত প্রদান করেন তাহলে 394। সাজা দেখেন, যাবজ্জীবন কারাবাস বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে শুধু দস্যুতার শাস্তি 392, 10 বছর, রাজপথে বলে রাতের বেলায় 14 বছর, দস্যুতার উদ্যোগ 393-তে 7 বছর, দস্যুতার সংগঠনের সময় আঘাত দিচ্ছেন যাবজ্জীবন বা 10 বছর এবং সেই সাথে কি অর্থদণ্ড। আর একটা জিনিস খেয়াল করবেন, দস্যুতা ডাকাতির যত সাজা আছে সব সশ্রম। দস্যুতা ডাকাতির সাজা আসলেই কি সশ্রম। বিগত বছরের প্রশ্ন দেখেন। তো আরেকটা কথা, সেটা হলো যে দণ্ডবিধিতে একটা অপরাধী আছে যে অপরাধের যারা করেছে তাদের একটা সংখ্যা বলে দিছে, যে অপরাধীর সর্বনিম্ন সংখ্যা 1 জন, সর্বোচ্চ 4 জন। অন্য কোনো অপরাধের সর্বোচ্চ সংখ্যা কিন্তু বলা নাই। তাহলে এই জায়গায় সর্বনিম্ন 1.5 জন ব্যক্তির অংশগ্রহণে অনুযায়ী ড্যাশ সংগঠিত হতে পারে। কতজন? 1 জন। তারপরে দেখেন 2 নম্বর প্রশ্নটা দেখেন, চুরি করতে গিয়ে আসামি স্বেচ্ছায় আঘাত করলে অপরাধটি হবে কি? চুরি করতে গিয়ে যদি আঘাত করে কি হবে? দস্যুতা। 5 নম্বর প্রশ্নটা দেখেন, প্রতিটি দস্যুতায় রয়েছে চুরি অথবা জোরপূর্বক সম্পত্তি আদায়। জোরপূর্বক সম্পত্তি আদায় যা, বলপূর্বক গ্রহণ তাই, ছিনতাই ও তাই, ইংরেজিতে বলে এক্সটর্শন। সেলফ প্র্যাকটিসের প্রশ্নগুলো কষ্ট করে একটু পড়ে ফেলবেন, যেহেতু আমাদের এই জায়গায় সময় কম। বাসায় বসে পড়বেন, যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাতে হবে। এই জায়গায় এসে বলবেন স্যার এত নাম্বার প্রশ্ন বুঝতেছি না। আমরা চলে আসি ডাকাতি বা ড্যাকুইটি। সংজ্ঞা দিছে 391 ধারায়, শাস্তি বলছে 395 ধারায়, কোন ডাকাতি আসে 393 ধারায়। তো প্রথমেই চলে আসি আমরা ডাকাতির সংজ্ঞা। দস্যুতা যদি আপনি বুঝে থাকেন, ডাকাতি আপনি অলরেডি বুঝে গেছেন। ব্যাপারটা হলো যে 1 থেকে 4 জন মিলে করলে দস্যুতা, আর 5 জন বা তার বেশি দস্যুতা করলে সেটা হয়ে যাবে ডাকাতি। দস্যুতা এবং ডাকাতির সাথে মধ্যে
সংখ্যা ছাড়া আর কোনো পার্থক্য নেই। পেনাল কোডে 391 ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে যখন বল দিবেন 5 বা ততোধিক ব্যক্তি একত্রে দস্যুতা করে। কয়জন ব্যক্তি? 5 বা ততোধিক ব্যক্তি একত্রে দস্যুতা করে, তখন উক্ত দস্যুতা ডাকাতি বলে গণ্য হবে। প্রত্যেক ডাকাতি দস্যুতা, কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি মানে প্রত্যেক ডাকাতি দস্যুতা, কিন্তু প্রত্যেক দস্যুতা কিন্তু ডাকাতি না। আন্ডারলাইন করবেন, অপরাধীর সংখ্যা ছাড়া ডাকাতি এবং দস্যুতার উপাদান সমূহ অভিন্ন। তা আমরা চলে আসি 391 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে 5 বা ততোধিক ব্যক্তি গোল দিবেন মিলিতভাবে, কনজয়েন্টলি। এই জায়গায় ইংরেজি শব্দটা আন্ডারলাইন করেন, মিলিতভাবে হচ্ছে কনজয়েন্টলি। 5 বা ততোধিক ব্যক্তি কিভাবে বলেন? মিলিতভাবে কোন দস্যুতা করে বা করার উদ্যোগ গ্রহণ করে। তাহলে 5 জন কিন্তু আলাদা আলাদা থাকলে হবে না, একসঙ্গে তারা এক জায়গায় থাকা লাগবে। তাহলে 5 বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে যদি দস্যুতা করে অথবা দস্যুতার কি নেয় দেখেন, অ্যাটেম্প্ট নেয়, উদ্যোগ নেয়, যে ক্ষেত্রে মিলিতভাবে দস্যুতাকারী বা দস্যুতার উদ্যোগকারীর সংখ্যা 5 বা ততোধিক হয় এবং দস্যুতা সংগঠনে সহায়তাকারী এবং উপস্থিত ব্যক্তির সংখ্যা 5 বা ততোধিক হয়, তাহলে অনুরূপ সংগঠনকারী, প্রচেষ্টাকারী বা সহায়তাকারী প্রত্যেক ব্যক্তি ডাকাতি করেছে বলে কি হবে? সুতরাং দস্যুতা ডাকাতি হিসেবে গণ্য হবে যদি দস্যুতার ক্ষেত্রে 5 বা ততোধিক সদস্য থাকে, তারা অবশ্যই দস্যুতা সংগঠন করে বা দস্যুতার কি করে? প্রচেষ্টা করে। তারা অবশ্যই কনজয়েন্টলি কাজটি করেছে। কনজয়েন্টলি মানে কি? মিলিতভাবে। আমরা সবাই কি এখন কনজয়েন্টলি আছে, মানে আমরা সবাই একসাথে কি আছে? মিলিত আছি। তো জেনে রাখা ভালোতে যদি আমরা চলে আসি, দেখেন জেনে রাখা ভালো সেকেন্ড পয়েন্টটা দেখেন, প্রত্যেক দস্যুতার ক্ষেত্রে সর্বনিম্ন একজন সর্বোচ্চ 4 জন ব্যক্তি থাকতে পারে, কিন্তু ডাকাতির ক্ষেত্রে সর্বনিম্ন কয়জন? 5 জন। আমরা খুন সহ ডাকাতি, এটা 396 ধারা নতুন বইতে স্পেশালি একটা ব্যাখ্যা দিছে, বাট আমি একটু বলে দিই। সেটা হলো মানে 396 ধারা থেকে আপনাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষায় একাধিকবার প্রশ্ন এসেছে। ভাইভাতে একটা প্রশ্নই একজনের ছিল 396 ধারায় কি আছে, পারে নাই, আবার তার ভাইভা দেওয়া লাগছে। 396 ধারাতে ভাইভা শেষ। তো 396 ধারা খুব সহজ, সেটা হলো খুন সহ ডাকাতি। মানে আপনি ডাকাতি করতে গিয়ে খুন করছেন, এখন অন্যান্য ডাকাত দলের সদস্যদের সম্মতি থাক বা না থাক, ধরেন আমরা এই জায়গায় যারা উপস্থিত আছি সবাই ডাকাত, আমরা ডাকাতি করতে যাব, তার আগে সবাই বলে দিছি যে ভাই আমরা ডাকাতি করব কিন্তু কোনো খুন খারাপই করব না, ঠিক আছে? কিন্তু আমরা ডাকাতি করতে গিয়ে দেখা গেল মাহবুব সাহেব হলো বদরাগী, যে দেশ না কেন এই কথা বলে সম্পত্তি তো নেছেই, ওই ছুরিও পেটের ভিতরে ঢুকাই দিয়ে হত্যা করছে, কিন্তু আমাদের কথা ছিল কি কোনো হত্যা করব না। তাহলে উনি হত্যা করছে কিন্তু আমরা সবাই নিষেধ করছিলাম, কিন্তু তবুও সবাই সমানভাবে কত দ্বারা 396। তার মানে ডাকাতির সময় আপনাদের পূর্ব পরিকল্পনা থাক বা না থাক, ডাকাতি সংগঠন কালে যদি হত্যা করে তাহলে সবাই সমানভাবে তাই হবে। এবং এই জায়গায় চার্জ গঠন করতে 396 সাথে 34 দরকার নাই, চার্জ গঠন করতে 396 একাই 100, এই জায়গা 302 রেও লাগবে না, 34 রেও লাগবে না, শুধু চার্জ গঠন করবে কততে? 396তে। লিখিত পরীক্ষা একবার প্রশ্ন আসছিল যে একটা গ্রামে ডাকাতি করতে গেছে, বাসার যে যিনি মুরব্বী তিনি বলতেছে বাবা তোমরা ডাকাতি করো, জিনিসপত্র নিয়ে নাও, তবে গায়ে পরিবারের লোকজনের গায়ে হাত দিও না। কিন্তু একজন ডাকাত পরিবারের একজনকে হত্যা করছে, তাহলে এই জায়গায় যদি অন্য ডাকাতদের সম্মতি নাও থাকে, অন্যরা কি দায়ী হবে কিনা বলে? সবাই সমানভাবে দায়ী হবে। 396 ধারায় বলা আছে যে যৌথভাবে ডাকাতি সংগঠনের সময় কোনো একজন সদস্য খুন করলে উক্ত খুনের জন্য উক্ত ডাকাত দলের সকল সদস্য যৌথভাবে দায়ী। বুঝছেন? তাহলে আমরা ডাকাতির শাস্তিতে চলে আসি, আসেন ডাকাতির শাস্তি। তাহলে ডাকাতির সংজ্ঞা দিলে কত ধারায়? 391। শাস্তি দেখেন 395, ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাবাস বা 10 বছর মেয়াদী সশ্রম কারাবাস। তাহলে সর্বোচ্চ শাস্তি কি? যাবজ্জীবন। 396 দেখেন খুন সহ ডাকাতি, ডাকাতি উইথ মার্ডার,
মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস বা 10 বছর মেয়াদী সশ্রম কারাবাস এবং সেই সাথে কি অর্থদণ্ড। 95, 96 পর 99টা দেখেন। আপনি মনে রাখবেন এইভাবে যে দস্যুতার উদ্যোগ যদি 393 হয় তাহলে ডাকাতির উদ্যোগ 399। দস্যুতার উদ্যোগ 393 জি আর বিজোড় ডাকাতির উদ্যোগ 399। আর দস্যুতার উদ্যোগের সাজা যদি 7 বছর হয় তাহলে ডাকাতি একটু বড় অপরাধ, তাহলে এর শাস্তি কত হবে? 10 বছর। এই যে দেখেন, ডাকাতি সংগঠনের প্রস্তুতি বা ডাকাতির উদ্যোগ আর কি, মেকিং প্রিপারেশন টু কমিট ড্যাকুইটি, 10 বছর পর্যন্ত সশ্রম মেয়াদী কারাবাস এবং সেই সাথে কি বলেন অর্থদণ্ড। আর এ জায়গায় 400 আর 401 ধারা সিআরপিসিতে আমরা বহুবার 400-তে আছে ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি আর 401-এ আছে কি চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি। তাহলে 400 যে ডাকাত দলভুক্ত সাজা দেখেন যাবজ্জীবন কারাদণ্ড, বা আপনি ডাকাতি করারও যে সাজা, ডাকাত দলভুক্ত হওয়ারও কি সেই সাজা, যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত 10 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে কি বলে অর্থদণ্ড। আমরা চলে আসি 401 ধারা, চোরদের দলভুক্ত হওয়ার সাজা। চোরদের, আপনি চোরে চোরে মাসতুতো ভাই বলে যে এরকম চোরদের দলভুক্ত হয়েছেন, তাহলে 401-এর সাজা কত সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। সর্বশেষ এখানে আমরা আর একটা ধারা পড়বো, সেই ধারাটা হলো 402 ধারা। 402 ধারাতে বলছে ডাকাতি অনুষ্ঠানের জন্য সমবেত হওয়া। ধরেন আমরা সবাই মিলে ডাকাতি করতে যাব, বললাম যে ডাকাতি করার আগে খানলো একাডেমির এই জায়গা সবাই হাজির হও। ডাকাতি করতে শেষ পর্যন্ত পারি নাই, কিন্তু এই যে ডাকাতি করার উদ্দেশ্যে এক জায়গায় যে সমবেত হইছি, আমাদের বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 402 ধারায়। 402 ধারায় ডাকাতি অনুষ্ঠানের জন্য সমবেত হওয়ার সাজা দেখেন সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত 7 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে 7 বছর এবং অর্থদণ্ড। এখন আপনার যারা একটু আগে থেকে পড়েন নাই বা এখানে ফার্স্ট টাইম, হতাশ হওয়ার কারণ নাই। আপনার প্রথমে একটু সাজা মনে রাখতে একটু কষ্ট হবে, ঠিক আছে? সো আপনি মনে রাখার এই কষ্ট নিয়েন না, আপনি হলো বারবার দেখবেন, খালি বারবার রিডিং করবেন, মনে থাক না থাক এটা আল্লাহর উপর ছেড়ে দেন। আপাতত দায়িত্ব কি বারবার দেখা, এইটুক দায়িত্ব। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি রফিকুল্লাহ সাহেব বলেন। স্যার এখানে তো উল্লেখ করেছে যে 7 বছর সশ্রম কারাদণ্ড বা কারাবাস, কোথাও তো আছে যে শুধু কারাবাস থাকে, সেখানেও বিনাশ্রম বা সশ্রম এগুলোতে লেখা থাকে না, তখন সেক্ষেত্রে আমরা কি সশ্রম ধরে নিব সেটাকে? ভাই দণ্ডবিধির কত ধারায় বলছে? 60 ধারায়। 60 ধারায় বলছে যে কোনো বর্ণনা থাকলে সেটা সশ্রম হইতে পারে, বিনাশ্রম হতে পারে। আর যেখানে যে কোনো বর্ণনা নাই, বিনাশ্রম লেখা সেটা বিনাশ্রম, যে জায়গায় সশ্রম লেখা সেটা সশ্রম। তো যে জায়গায় কিছুই লেখা নাই সেটা সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে। যদি বলে মানুষ, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। আর পুরুষ বললে পুরুষ, মহিলা বললে মহিলা, আর মানুষ বললে পুরুষ মহিলা যে কোনো কিছু হতে পারে। বুঝছেন? সশ্রম কঠিন না বিনাশ্রম কঠিন, এটা আসলে যার কাজ করতে সশ্রম, যার কাজ করতে ভালো লাগে তার কাছে সশ্রম ভালো। আচ্ছা এটা ফান বাদ দিয়ে এমনি বলি, সশ্রম মানে হলো আপনি কারাগারে গিয়ে আপনার শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। সাবানার মতো যে কারাগারের ভিতরে যে সেলাই মেশিনে সেলাই করবেন, জসিমের মতো তোলা কাটবেন এই দিয়া কোরাল দিয়া, এই কাজগুলো করতে হবে। আর বিনাশ্রম মানে হলো শুধু ঘুমাবেন আর খাবেন আর মাঝে মাঝে ওয়াশরুমে যাবেন। আচ্ছা, তো আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে শুরু করব। তো বিরতির আগে আমরা বলপূর্বক গ্রহণ, দস্যুতা এবং ডাকাতি, এটা আমরা পড়ে ফেলেছি। বিগত বছরের প্রশ্নটা দেখেন, পেনাল কোডের যে ধারায় ডাকাতিকে সংজ্ঞায়িত করা হয়েছে 391, ডাকাতির সংজ্ঞা আছে 391, কয়েকবার আসছে দেখেন। খুন সহ ডাকাতির শাস্তি আছে কত? 396। তো 4 নাম্বার প্রশ্নের ব্যাখ্যাটা একটু পড়বো দেখেন। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়ছি এক ব্যাখ্যার ভিতরে সবগুলো আছে। দস্যুতা এবং ডাকাতির মধ্যে প্রধান পার্থক্য হলো সংখ্যাগত।
যদি 4 জন ব্যক্তি করিমের 1 লক্ষ টাকার ব্যাগ তার অনুমতি ছাড়া গ্রহণ করে, 4 জন ব্যক্তি এসে করিম নামের একজন ব্যক্তি তার অনুমতি ছাড়া তার ব্যাগ নিয়ে গেছে, তাহলে তারা চুরি করেছে বলে গণ্য হবে। আবার উক্ত 4 জন ব্যক্তি যদি করিমকে হুমকি দেয় যে 1 লক্ষ টাকা না দিলে তারা করিমের ছেলের ক্ষতি করবে, এবং করিম উক্ত 1 লক্ষ টাকা 4 জনকে দিয়ে দেয়, তখন উক্ত 4 জন ব্যক্তি বলপূর্বক গ্রহণ করেছে বলে গণ্য হবে। আবার উক্ত 4 জন ব্যক্তি করিমের নিকট হতে 1 লক্ষ টাকা গ্রহণের সময় তাকে ইচ্ছা করে জখম করলে, মানে নিচে তো নিচে আবার তারা জখমও করছে, উক্ত 4 জন ব্যক্তি দস্যুতার জন্য দায়ী হবে। দস্যুতা মানে ছিনতাই, কিন্তু দস্যুতা যদি 5 বা ততোধিক ব্যক্তি করে তাহলে সেটা হয়ে যাবে কি ডাকাতি। অর্থাৎ আপনি মনে রাখবেন 4 জনে মিলে করলে ছিনতাই, যখন 5 জনে মিলে করবে সেইটা কি হয়ে যাবে ডাকাতি। তো বাদ বাকি এই জায়গাতে উদাহরণ টুদাহরণ আছে, এগুলো কষ্ট করে পড়ে ফেলবেন। কোনোটা নিয়ে যদি পড়তে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। এই চুরি থেকে ডাকাতি এর ভিতরে আপনি মিনিমাম 1 তো পাবেন, ইনশাল্লাহ 2ও পেতে পারেন। হ্যাঁ, চুরি থেকে ডাকাতি ভালোভাবে পড়বেন। তো এরপরে আসেন পরের অধ্যায়ে, যে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এই যে অধ্যায়টা, এই অধ্যায়টার নাম হচ্ছে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এটাকে ইংরেজিতে বলতেছে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, বাংলায় কি বলে? অপরাধমূলক ভাবে সম্পত্তি আত্মসাৎ। অপরাধমূলক ভাবে সম্পত্তি আত্মসাৎ বল দিবেন 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। প্রথমটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, আর দ্বিতীয়টা হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। মানে এই যে অধ্যায়টা, অধ্যায়ের নাম হলো ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, আর এই অধ্যায়ে 2টা অপরাধ নিয়ে আলোচনা করছে। একটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, আর একটা কি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তো প্রথমে আমরা চলে আসি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বা ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। গোল দিবেন ধারা 403 থেকে 404, ধারা 403 থেকে 404। তো এখানে একটা বিষয় দেখেন যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ আসলে কাকে বলে। আমি আগে একটু বুঝাই, বোঝানোর পরে আপনাদের ব্যাখ্যা দিই। এখানে পড়বো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ হলো যে এটা সম্মতি সহ হতে পারে, সম্মতি ছাড়া হতে পারে। ধরেন আপনি একজনের কাছ থেকে 5,000 টাকা ধার নিতেন, যে জরুরি প্রয়োজনে 5,000 টাকা চাইতেন, সে জীবনে আর টাকা ফেরত দেয় নাই, এটা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। সম্মতি সহ নিছিলেন। আপনি একজনের কাছ থেকে একটা বই ধার নিতেন, জীবনে সে আর ওই বইটা আপনার ফেরত দেয় নাই, কি হয়েছে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। বুঝছেন? এটা হলো সম্মতি সহ। আর সম্মতি ছাড়া কেমনে হয়? আপনি রাস্তায় একটা আংটি পেয়েছেন, সোনার আংটি, ওই আংটি কার আংটি আপনি খুঁজে বের করার চেষ্টা করেন নাই, যতক্ষণ পর্যন্ত আপনি নিছেন কোনো অপরাধ না, কিন্তু ওর প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন নাই, তখন এটা হয়ে গেছে কি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। তার মানে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ সম্মতি নিয়ে হতে পারে, সম্মতি কি ছাড়া হতে পারে। আর অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এটা চুরির সাথে একটা মিল আছে। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ শুধু অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেই হবে, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে হবে না। কিসের ক্ষেত্রে? অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। সো আমরা একটু পড়ি, দেখেন 403 ধারায় অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের মানে নরমালি আমরা জানি যে যে জায়গায় যে ধারায় সংজ্ঞা দিচ্ছে শাস্তি বলছে তার পরেরটাই বা 2-3 ধারা পরে, বাট এই জায়গায় 403 সংজ্ঞা প্লাস শাস্তি দুইটাই আলোচনা করছে 403-এ। তো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ অর্থ অসাধুভাবে কোনো অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করা বা তছরূপ করা বা নিজস্ব ব্যবহারে পরিণত করা হলে তা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ বলে গণ্য হবে। দেখছেন, এর আর একটা নাম কি? তছরূপ। তছরূপ, আত্মসাৎ, তছরূপ। আর ইংরেজিতে কি বলে? ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। 403 ধারায় বলা হয়েছে যে ব্যক্তি কোনো গোল দিবেন অস্থাবর সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে নিজ ব্যবহারে পরিণত করে, সে যে কোনো বর্ণনার কারাবাস যা অনধিক 2 বছর পর্যন্ত হতে পারে
অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে অসাধুভাবে অর্থ আত্মসাতের সাজা কত বলেন? অর্থ আত্মসাৎটা আচ্ছা, শর্তসমূহ দেখেন। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের অপরাধ সংঘটিত হয়েছে বলে গণ্য হবে যদি নিম্নলিখিত শর্তসমূহ পূরণ হয়। অভিযুক্ত ব্যক্তি অসাধুভাবে অন্যের সম্পত্তি আত্মসাৎ করেছে বা নিজস্ব ব্যবহারে পরিণত করেছে। সম্পত্তিটি অবশ্যই অস্থাবর সম্পত্তি হতে হবে। বল দিবেন কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। নিজস্ব ব্যবহারে পরিণত করা, আত্মসাৎকরণ অবশ্যই অসাধুভাবে হতে হবে। সম্পত্তি কিসে পরিণত করবে? নিজস্ব ব্যবহারে। যেমন দেখেন, মাহবুব সাহেব জোরে পড়েন, যেমনটা পড়েন। যেমন জেড এর দখলে থাকা সম্পত্তি এ নিজের মনে করে সরল বিশ্বাসী নিয়ে যায়, সরল বিশ্বাসে বলতেন। এ তার ভুল বুঝতে পারার পর অসাধুভাবে উক্ত সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করে। এ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে। যখন সে সরল বিশ্বাসে নিছে তখন কোনো অপরাধ হয় নাই, কিন্তু সরল বিশ্বাসে নেওয়ার পরে পরে আবার সে ওটা নিজের ব্যবহারে পরিণত করছে, তখন সেটা হয়ে যাবে কি? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। বুঝতে পেরেছেন? দ্বিতীয় উদাহরণ আর পড়তেছি না, একই ধরনের, জেনে রাখা ভালোতে চলে আসেন। এই অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের বিষয়বস্তু হবে, গোল দেবেন অস্থাবর সম্পত্তি। কি সম্পত্তি? অস্থাবর। তারপরে দেখেন 2 নম্বর পয়েন্টটা দেখেন, অসাধুভাবে সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করা। আপনি যদি নিজ ব্যবহারে পরিণত করেন তবুও সেটা আত্মসাৎ হিসেবে গণ্য হবে। আপনি একটা আংটি পেয়েছেন, এখন আংটি আপনি বিক্রি করেন নাই, কিন্তু কোনো মালিক খুঁজে বের করার চেষ্টা না করে ওইটা আপনি ব্যবহার করতেছেন, তো এটা কি হবে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। তো নিজের ব্যবহারে পরিণত করলেও কি হবে? আত্মসাৎ হবে। তাহলে অস্থাবর সম্পত্তি হতে হবে, নিজ ব্যবহারে পরিণত করা যেতে পারে। তারপরটা দেখেন, সাময়িক সময়ের জন্য, আন্ডারলাইন করেন, সাময়িক সময়ের জন্য সম্পত্তি আত্মসাৎকরণ, টেম্পোরারি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন। আপনি ওই জিনিসটা পুরোপুরি আত্মসাৎ করেন না, সাময়িক সময়। সাময়িক সময় কিভাবে? আপনি একটা আংটি পেয়েছেন, পাবার পরে, বা একটা স্বর্ণের চেন পেয়েছেন, পাবার পরে আপনি মনে করতেছেন যে সামনে আমার বিয়ে শাদীতে অ্যাটেন্ড করা লাগবে, মালিককে পরে খুঁজবানি, আগে 6 মাস গলায় দিয়ে নি বা মানে হাতে আংটি দিয়ে নি। এই যে আপনি 6 মাস যে ব্যবহার করলেন, এটাও কি? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। আপনি একটা গাভী পেয়েছেন রাস্তায়, মালিক জানেন না, কিন্তু গাভীর চিন্তা করলেন যে আগে গাভীর যে দুধ আছে, দুধ দহন করে আগে আমি পুষ্টি গ্রহণ করে নি, তারপরে 2 মাস পরে খুঁজবানি। এই যে 2 মাস যে আপনি এই সুবিধা ভোগ করলেন, এটাও অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। তাহলে এটা সাময়িক সময়ের জন্য হতে পারে, আবার পার্মানেন্টলিও হতে পারে। তারপরে দেখেন, খুঁজে পাওয়া সম্পত্তির ক্ষেত্রে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ মানে হলো, যদি কোনো সম্পত্তি কারো দখলে থাকে, মানে আপনি খুঁজে পাইছেন, একটা পরিত্যক্ত অবস্থায় পাইছেন, ওই মুহূর্তে আপনি জানেন না যে ওই সম্পত্তির মালিক কে, তাহলে সেটা হবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, যদি আপনি প্রকৃত মালিককে খুঁজে ব্যবহার করার কি চেষ্টা না করেন। এটাই। আর লাস্টের পয়েন্ট যেটা দেখেন, পরিত্যক্ত সম্পত্তি বা মালিকবিহীন সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ হতে পারে না, মানে যে সম্পত্তির কোনো মালিক নাই সেই সম্পত্তি কখনোই আত্মসাৎ করা যাবে না। এখন যদি বলেন স্যার মালিক নাই অর্থ কি? একজন ব্যক্তি দেখা গেল যে ওই ব্যক্তির এই কেউ নাই, তো উনি ওই মোটামুটি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাহলে ওনার দেখা গেল যে আইফোন, টাকা পয়সা রাস্তায় পড়ে আছে। তো এটা নিলে যেহেতু ওনার আর উত্তরাধিকার বা অন্যান্য কোনো ব্যক্তি কেউই নাই, বা ওই আইফোন ফেলানো পয়সা অ্যাকচুয়ালি ওর কোনো মালিক নাই, তাহলে সেটা কি হবে না? আত্মসাৎ হবে না। আত্মসাৎ হতে হলে অবশ্যই প্রমাণ করতে হবে ওনারশিপ। আমি একটু বলি, 2টা জিনিস মনে রাখবেন। চুরির ক্ষেত্রে প্রমাণ করা লাগে পজিশন বা দখল, আর আত্মসাতের ক্ষেত্রে প্রমাণ করা লাগে কি? ওনারশিপ বা মালিকানা। পজিশন প্রমাণ করলে ভালো, না করলে সমস্যা নাই। তাহলে 2টা জিনিস, চুরিতেও অস্থাবর, আত্মসাতেও অস্থাবর। চুরিতে প্রমাণ করা লাগে দখল, আর আত্মসাতে প্রমাণ করা লাগে কি? মালিকানা। তারপরে দেখেন,
মৃত ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করুন। গতদিন আমরা যখন চুরির চ্যাপ্টার পড়তেছিলাম, তো ওখানে একটা কথাই আছে যে মৃত ব্যক্তির কাছ থেকে যদি কিছু নেন তাহলে সেটা চুরি হবে না, সেটা কি হবে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। এখন যদি আপনি বলেন স্যার মৃত ব্যক্তির কাছ থেকে আবার কিভাবে নিবে, অনেক ভাবে নেওয়া যায় ভাই। মৃত ব্যক্তির কাছ থেকে ওই যে সড়ক দুর্ঘটনা হয়েছে, রাস্তায় পড়ে আছে, মারা গেছে, তার যে টাকা পয়সা, মোবাইল, ওয়ালেট যা আছে সবকিছু নিয়ে নিছেন, তাহলে এটা চুরি হবে না, এটা কি হবে? আত্মসাৎ। বুঝতে পারছেন? তো এখন আমরা যদি বলি যে চুরি আর আত্মসাতের ভিতর, তাহলে অ্যাকচুয়ালি পার্থক্য কি? পার্থক্য এখন থেকে আপনারা শিখবেন। ওইটার ধারাগত পার্থক্য, এটার ধারাগত পার্থক্য, এটার সংজ্ঞা, ওইটার সংজ্ঞা। চুরির ক্ষেত্রে সম্মতি থাকে না, আত্মসাতের ক্ষেত্রে সম্মতি থাকতেও পারে, নাও থাকতে পারে। চুরির ক্ষেত্রে আপনার ওই যে সম্মতি তো থাকতেছে না, চুরির ক্ষেত্রে শাস্তি এই, আত্মসাতের ক্ষেত্রে শাস্তি এই। মৃত ব্যক্তির কাছ থেকে নিলে চুরি হয় না, কিন্তু মৃত ব্যক্তির কাছ থেকে নিলে কি হয়? আত্মসাৎ হয়। চুরিরে বলে থেফট, আর আত্মসাৎরে বলে কি? ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। চুরি হলো জামিন অযোগ্য, আর অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ হলো জামিন যোগ্য। এই তো অনেক পার্থক্য চলে আসে। তো আমরা একটা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন। করিম রাজপথে একটি 500 টাকার নোট দেখতে পান। করিম নোটটির মালিককে তা খুঁজে না খুঁজেই নোট খরচ করে ফেলেন। এক্ষেত্রে কোন ধরনের অপরাধ করছে বলেন? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। 2 নাম্বার প্রশ্নটা দেখেন। এর কর্মচারী এক্স জনসাধারণের চলাচলের রাস্তায় একটি আংটি কুড়িয়ে পেয়ে নিয়ে যায়। এক্স এর অপরাধ কি? এর কর্মচারী এক্স জনসাধারণের চলাচলের রাস্তায় পায়ে আংটি পেয়ে নিয়ে গেছে, তাহলে অপরাধমূলক তছরূপ। 3 নাম্বারটা দেখেন। এ অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়, মালিককে খুঁজে বের করার চেষ্টা না করে এ তা বিক্রি করে। এ যে অপরাধে দোষী হবে তা কি? অসাধুভাবে আত্মসাৎ। প্রতারণা বলেন কে? প্রতারণা কই আসলো? আচ্ছা, প্রতারণা তো বলেন নাই, তাহলে ঠিক আছে, তাহলে আত্মসাৎ। এখন আমরা আগে একটু অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের শাস্তি পড়ি। এই পরের আপনি যে নতুন বইয়ের 810 পেজে আসেন, 403 আর 400 ধারায় কি শাস্তি আছে আগে এটা দেখে ফেলি। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, যে কোনো বর্ণনার কারাবাস, যা কত 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। 404 ধারাটা দেখেন। 404 ধারা, কোন মৃত লোকের মৃত্যুকালে তার সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ, সাজা কত? 3 বছর। তাহলে মৃত ব্যক্তির কাছ থেকে নিলে সাজা বেশি, সুস্থ সবল কারো কাছ থেকে নিবেন তাহলে সাজা কম। আচ্ছা, তারপরটা দেখেন, যদি মৃত ব্যক্তির চাকর বা ক্লার্ক কর্তৃক অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করে তাহলে সাজা কত? 7 বছর। আমাদের দণ্ডবিধিতে চাকর বা ক্লার্ককে বিশেষ সম্মান দেওয়া হয়েছে, মানে ওরা চাকর বা ক্লার্ক চুরি করলে 381-তে 7 বছর, চাকর বা ক্লার্ক মৃত লোকের কাছ থেকে নিলে 7 বছর। সামনে পাবো চাকর বা ক্লার্ক যদি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে তাহলেও সাজা 7 বছর। আচ্ছা, আমরা চলে আসি অপরাধজনক বিশ্বাসভঙ্গ। ধারা 405 থেকে 409 লেখেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট এই জিনিসটা আসলে কি? আপনি একজনের সাথে আপনার একটা একটা চুক্তিগত সম্পর্ক আছে। এখন ওই চুক্তিগত সম্পর্কের কারণে বা একটা বিশ্বাসের সম্পর্ক আছে, পরবর্তীতে সে আপনার কাছ থেকে কোনো মূল্যবান জিনিস, টাকা পয়সা নিয়ে আর জীবনে ফেরত দেয় নাই, তখন সেটা হয়ে যাবে কি? অসাধুভাবে সম্পত্তি, অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। বাংলা সিনেমাতে আমরা ফেরত যাই, বাংলা সিনেমাতে দেখবেন যে, বাংলা সিনেমা কেন, আগের যে হিন্দি সিনেমা সেখানেও দেখবেন যে দেখা গেল যে নায়কের বাবা বিদেশে ঘুরতে গেছে পরিবার নিয়ে,
নায়িকার বাবা হলো ম্যানেজার, তার দায়িত্ব দিয়ে গেছে যে তুমি এই কোম্পানি সামলাও। যখন বিদেশ থেকে আসছে দেখেন যে কোম্পানির নাম টোটালি পরিবর্তন হয়ে গেছে, সে নিজের মতো করে সবকিছু আত্মসাৎ করে নিছে। সো এই জায়গায় প্রথমত হয়েছে আত্মসাৎ, আর দ্বিতীয়ত হয়েছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ। কেন? কারণ তার সাথে ওই কর্মচারীর সাথে মালিকের একটা কি ছিল, বিশ্বাসের সম্পর্ক ছিল। বিশ্বাসের সম্পর্ক নিয়ে যদি আত্মসাৎ করে, সেই আত্মসাৎ হয়ে যাবে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। বুঝতে পেরেছেন? তো এখানে সূক্ষ্ম দুইটা পার্থক্য আছে। পার্থক্য হলো, আমি একটু যদি বুঝাই, আচ্ছা সেই ধারায় যাই, তারপরে ব্যাখ্যা দিবনি। তাহলে অপরাধজনক বিশ্বাসভঙ্গ দেখেন, ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট, কোন ব্যক্তি কোন সম্পত্তি বা সম্পত্তির উপরে আধিপত্যের বা বিশ্বাস বলে ভারপ্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে বা নিজের ব্যবহারে পরিণত করে, তাহলে তো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। দেখেছেন? তো এরপরে যদি আমরা চলে আসি, দেখেন যে উপাদান বা শর্ত। কোন ব্যক্তিকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য দায়ী করতে হলে নিম্নলিখিত বিষয়গুলো প্রমাণ করতে হবে। কি কি দেখেন? বিশ্বাস ভরে বা আধিপত্যে ভারপ্রাপ্ত হয়ে সম্পত্তি পেয়েছিল। সম্পত্তি পেয়েছিল কিভাবে? বিশ্বাস ভরে। তারপরে দেখেন সম্পত্তি আত্মসাৎ, উক্ত সম্পত্তি সে অসৎভাবে কি করেছে? আত্মসাৎ করেছে। নিজের ব্যবহারে কি করেছে? পরিণত করেছে। ব্যবহার করেছে বা কি করেছে? হস্তান্তর করেছে। 3 নম্বর দেখেন কিভাবে এই ট্রাস্ট থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে। আইনে নির্দেশিত সে সংক্রান্ত পদ্ধতি ভঙ্গ করে অথবা ট্রাস্ট থেকে অব্যাহতি সংক্রান্ত কোনো আইনগত চুক্তি ভঙ্গ করে এরূপ কাজ করেছে। ট্রাস্ট ভঙ্গ করে যদি কোনো কিছু করে, খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা হয়েছিল, মনে আছে? 5 বছর কারাদণ্ড দিছিল। কিছুদিন খাটার পর মুক্তি দেওয়ার পরে, এরপরে 5ই আগস্টের পরে উনি খালাস পায় নাকি? তাহলে ওনার বিরুদ্ধে অ্যাকচুয়ালি মামলাটা হয়েছিল ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্টের। ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি যে অরফানেজ ট্রাস্টের ট্রাস্টি ছিল, পরবর্তীতে ওখান থেকে উনি টাকা পয়সা আত্মসাৎ করছে। তো ট্রাস্ট ভঙ্গ করে কিছু করলেও সেটা কি? ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তিকে তদ্রূপ করার অনুমতি দান করে। সবসময় যে নিজেরই করতে হবে এমন কোনো কথা নাই, অন্য কোনো ব্যক্তির দিলেও হবে। তো জেনে রাখা ভালো। দেখেন দণ্ডবিধিতে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল অফ ব্রেচ অফ ট্রাস্ট, ইংলিশ আইনে আত্মসাৎকরণ বা এমবেজেলমেন্ট নামে পরিচিত। এটা মনে রাখতে হবে, এমবেজেলমেন্ট। ইংলিশ আইনে 3টা অপরাধ আছে দণ্ডবিধির। ইংলিশ আইনে 3 ধরনের নাম। মিথ্যা সাক্ষ্য দানে বলে পারজুরি, ক্রিমিনাল ফোর্স বা অপরাধমূলক বল প্রয়োগ বলে ব্যাটারি, আর অপরাধমূলক বিশ্বাসভঙ্গরে কি বলে? এমবেজেলমেন্ট। এমবেজেলমেন্ট বা ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ দেখেন স্থাবর এবং অস্থাবর উভয়ই হতে পারে। এটা স্থাবর সম্পত্তি হতে পারে, এটা কি? অস্থাবর সম্পত্তিও হতে পারে। তো আমরা যদি আত্মসাৎ এবং বিশ্বাসভঙ্গের মধ্যে পার্থক্য বুঝি, আত্মসাতের শুধু আত্মসাতের ক্ষেত্রে কোনো বিশ্বাসের সম্পর্ক থাকে না, কিন্তু বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে বিশ্বাসের সম্পর্ক থাকে এবং সেখানে অবশ্যই আত্মসাৎ হতে হবে। আমরা বলতে পারি সকল অপরাধজনক বিশ্বাসভঙ্গই অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, কিন্তু সকল আত্মসাৎই বিশ্বাসভঙ্গ না। আত্মসাতের বিষয়বস্তু স্থাবর অস্থাবর, আর বিশ্বাসভঙ্গের বিষয়বস্তু স্থাবর অস্থাবর উভয়। আত্মসাৎ জামিনযোগ্য, বিশ্বাসভঙ্গ জামিন অযোগ্য। আত্মসাতের ইংলিশ আইনে আলাদা কোনো নাম নাই, বিশ্বাসভঙ্গের ইংলিশ আইনে আলাদা নাম আছে কি? এমবেজেলমেন্ট। আত্মসাৎ ইংরেজিতে বলে ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, আর বিশ্বাসভঙ্গের ইংরেজিতে কি বলে? ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। বুঝতে পেরেছেন? এছাড়া এটা লঘুতর, এটা গুরুতর, এটা শাস্তি এই, এটা শাস্তি এই। তাহলে আমরা বিশ্বাসভঙ্গের শাস্তিতে চলে আসি। দেখেন 406 ধারা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস গোল দিবেন, যা 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কত? 3 বছর। একটা এখানে লিখে রাখেন জামিন অযোগ্য। জামিন কি? অযোগ্য, কিন্তু আপোষযোগ্য, আপোষ করা যায়। চারশো 7 ধারা দেখেন বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করতে এমন একজন ব্যক্তি, সে হলো বাহক। বাহক মানে কে? কোনো কিছু বহন করে নিয়ে যাচ্ছে। ধরেন ঔষধের কোম্পানির গাড়ি যারা ঔষধ নিয়ে যায় বিভিন্ন জেলায়, তারা ওটার কি?
বাহক। তো সে ঔষধ স্কয়ার কোম্পানির একটা গাড়ির ড্রাইভার দেখা গেল যে পথের মাঝখানে সে কিছু ঔষধ তার নিজের বাসায় রেখে গেছে, এটা কি বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 408 দেখেন, চাকর বা কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, যে কোনো বর্ণনার কারাবাস যা কত 7 বছর। এখানে একটা জিনিস সূক্ষ্ম পার্থক্য একটু বুঝতে হবে। দেখেন, চাকর বা ক্লার্ক যদি চুরি করে 381-তে 7 বছর, চাকর বা ক্লার্ক যদি বিশ্বাসভঙ্গ করে 408-এ কত 7 বছর। এখন একটা জিনিস এভাবে চিন্তা করেন, ধরেন যে একটা দোকানে সুপার শপে একজন কর্মচারী চাকরি করে, যারা কর্মচারী আছে তারা যদি ওই সুপার শপের কোনো টাকা পয়সা বা জিনিসপত্র এগুলা যদি নিয়ে নেয় বা ওনার আত্মীয় স্বজন কাউরে দিয়ে দেয়, তাহলে এখানে কি অপরাধ হবে? চুরি হবে নাকি বিশ্বাসভঙ্গ হবে? শুনেন, এখানে চুরিও হতে পারে, বিশ্বাসভঙ্গ হতে পারে। এটা নির্ভর করে যে ওই সম্পত্তিটা কার দখলে ছিল। আমি একটু আপনার ব্যাখ্যা দিই। ধরেন যিনি মালিক তিনি ক্যাশ কাউন্টারে বসা আছে, মালিকের দখলেই ছিল, মালিক তদারকি করতেছে, এমন সময় যদি কর্মচারী নিয়ে নেয় তাহলে এটা হচ্ছে চুরি, বুঝছেন? আর মালিক গেছে দুপুরে খাইতে বা মালিক গেছে বেড়াইতে কুয়াকাটা, বলে গেল যে তোমার আন্ডারে 5 দিন এই সুপার শপ থাকলো, তুমি এটা সবকিছু দেখাশোনার দায়িত্ব তোমার উপরে আছে, এই সময় যদি সে নেয় তাহলে হবে বিশ্বাসভঙ্গ। বুঝলেন কিনা? সূক্ষ্ম পার্থক্য মনে হবে যে দুইটা একই। যদি দখলে থাকে, মানে যদি মালিকের দখলে থাকে আর যদি কর্মচারী নেয় তাহলে হলো চুরি। আর ওটা দখলেও ছিল কর্মচারীর, কর্মচারীই নিছে, তাহলে হবে কি অপরাধজনক বিশ্বাসভঙ্গ। বুঝেন কিনা? চারশো 9 ধারা দেখেন, সরকারি কর্মচারী, ব্যাংকার, বাণিজ্যিক প্রতিনিধি বা এজেন্ট কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এই যে খালেদা জিয়ার ধারা, সরকারি কর্মচারী, ব্যাংকার। এখন আপনি আবার জিজ্ঞেস করবেন স্যার কোন ব্যাংক, সরকারি না বেসরকারি? যে কোনো ব্যাংক, মাটির ব্যাংক হলে হবে না। সরকারি কর্মচারী, ব্যাংকার, বাণিজ্যিক প্রতিনিধি, এজেন্ট কর্তৃক যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে তাহলে সাজার পরিমাণ বেশি। দেখেন, যাবজ্জীবন কারাবাস, যে কোনো বর্ণনার কারাবাস যা কত 10 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে মনে রাখতে হবে যে সরকারি কর্মচারী, ব্যাংকার বা বাণিজ্যিক প্রতিনিধি যদি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে তাহলে সাজা কত? যাবজ্জীবন 10 বছর। ব্র্যাকেটে লেখেন দুদক এই মামলা করে। 409 ধারার মামলা শুধু দুদক করতে পারে, দুর্নীতি দমন কমিশন। মিলন সাহেব, আকিনুর সাহেব কোথায়? বিমল সাহেব কোথায়? উনি দায়িত্ব করছেন। শেষ বয়সে এসে উনি যদি এই বাদ দিলে তো হবে না। তো আমরা বিগত বছরের প্রশ্নে আসি। দেখেন, তাহলে আমি আবার বলি, ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট সংজ্ঞা 405, স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি, শাস্তি 406 3 বছর, বাহক বিশ্বাসভঙ্গ করলে 407 7 বছর, চাকর বা ক্লার্ক করলে 408-এ 7 বছর, সরকারি কর্মকর্তা, বাণিজ্যিক প্রতিনিধি, ব্যাংকার এরা করলে যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড 409। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে পেনাল কোডের 1860 অনুযায়ী কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ কত? এই জায়গায় উত্তর যাবজ্জীবন কেন হলো না বলেন? এই জায়গায় বলতে কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ, যদি বলতো সর্বোচ্চ সাজা কি তাহলে উত্তর হতো যাবজ্জীবন। বুঝছেন? 3 নম্বর প্রশ্নটা পড়ি দেখেন, কয়ের দোকানে, করিমের দোকানে খবির ক্যাশ কাউন্টারে নিয়োজিত থাকা অবস্থায় 50,000 টাকা সরিয়ে ফেলে। খবির পেনাল কোডের কোন ধারার অপরাধ করেছে? ক্যাশ কাউন্টারের দায়িত্বে নিয়োজিত, দেখছেন? মানে ক্যাশ কাউন্টারের দায়িত্বটা কার ছিল? তার উপরই ছিল, এবং সে ক্যাশ কাউন্টার থেকে টাকাটা সরাইছে, এই কারণে হবে কত? 408।
আর ক্যাশ কাউন্টারের দায়িত্ব যদি আরেকজনের কাছে থাকতো, মালিকের কাছে থাকতো, বাট সে ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে নিছে, তাইলে আবার কি হইতো? চুরি। 381। বুঝতে পারছেন পার্থক্য? এই পার্থক্য বই পড়ে আপনারা শিখবেন না। যদি দুইজনকে বলেন দেখবেন যে হাতটাই পাচ্ছে না যে এটা কি চুরি হয়েছে নাকি বিশ্বাসভঙ্গ হচ্ছে। চার নাম্বার প্রশ্নটা পড়েন। ক 5,000 টাকা খকে 7 দিনের জন্য রাখতে দেয়, বলছে যে তুমি এই 5,000 টাকা 7 দিনের জন্য রাখো। ক আকস্মিক প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং 15 দিন পরে ক এর নিকট ফেরত দেয়। আকস্মিক প্রয়োজনে খরচ করছে, এই জায়গায় তার কোনো অসাধুতা ছিল না। নিম্নে কোন অপরাধ করছে? কোনো অপরাধ করে নাই। সেলফ প্র্যাকটিসের সব কষ্ট করে পড়ে ফেলবেন, সবই গুরুত্বপূর্ণ, বুঝে বুঝে পড়বেন, মুখস্থ না। পঁচিশ নাম্বার প্রশ্নটা দেখেন, 25 নাম্বার। গহনা তৈরি করার জন্য একে কিছু পরিমাণ স্বর্ণ দেওয়া হয়েছিল, সে অসাধুভাবে উক্ত স্বর্ণের সাথে সিলভার মিশিয়ে গহনা তৈরি করে। দিছিল স্বর্ণ, সিলভার মিশাই দিছে। অপরাধমূলক কি করেছে? বিশ্বাসভঙ্গ। আমরা চলে এসেছি চোরাই মাল। স্টলেন প্রপার্টি 410 ধারায় সংজ্ঞা দিছে, আর অধ্যায়টা হচ্ছে 410 থেকে 414। 411 যদিও লেখা আছে, বাট অধ্যায় হবে কত? 410 থেকে 414। তো সাধারণভাবে আমরা জানি যে চুরি করলেই বোধহয় চোরাই মাল বলে। অ্যাকচুয়ালি চুরি করলেই চোরাই মাল বলে সেটা বিষয়টা তা না। এই জায়গায় 5 ধরনের সম্পত্তিকে চোরাই মাল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কি কি দেখেন, 410 ধারায় বলতেছে যে দণ্ডবিধি 410 ধারায় চোরাই মালকে সংজ্ঞায়িত করা হয়েছে। 410 ধারায় নিম্নলিখিত গোল দিবেন 5টি উপায়ে কোন সম্পত্তির দখল, হস্তান্তর বা গ্রহণ করা হলে তা চোরাই মাল বলে গণ্য হবে। প্রথমটা দেখেন, চুরি বা থেফট, বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন, দস্যুতা বা রবারি, অপরাধমূলক আত্মসাৎ বা ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। তাহলে এই জায়গায় কি কি নাই বলেন তো? ডাকাতি নাই। দেখেন, ডাকাতি আছে। তাহলে ডাকাতি করে যে মাল আনছে ওটারে চোরাই মাল বলে না, কিন্তু চুরি করলে চোরাই মাল, বলপূর্বক গ্রহণ করলে চোরাই মাল, দস্যুতা বা ছিনতাই করলে চোরাই মাল, আত্মসাৎ করলে চোরাই মাল, বিশ্বাসভঙ্গ করলে কি চোরাই মাল। জেনে রাখা ভালো। দেখেন, প্রতারণা বা ডাকাতির মাধ্যমে অর্জিত সম্পত্তি চোরাই মাল বলে গণ্য হবে না। যদি কেউ প্রতারণা বা ডাকাতির মাধ্যমে কোনো কিছু অর্জন করে সেটারে চোরাই মাল বলা যাবে না। তারপরে দেখেন, যদি চোরাই মাল দখলের অধিকারী ব্যক্তির নিকট চলে আসে তাহলে উক্ত সম্পত্তি আর চোরাই মাল বলে গণ্য হবে না। মাহবুব সাহেবের ফোন চুরি হয়েছে, এখন ওই ফোন আবার ঘটনাক্রমে মাহবুব সাহেবের হাতে চলে আসছে, তখন আর এটারে কি বলা যাবে না? চোরাই মাল বলা যাবে না। চলে এসে ধারা 411, অসাধুভাবে চোরাই মাল গ্রহণ করা, ডিসঅনেস্টলি রিসিভিং স্টোলেন প্রপার্টি। 411 ধারা দেখেন, যদি কেউ জেনে শুনে চোরাই মাল নেয়, কিছু লোক আছে চোরের কাছ থেকে মোবাইল কিনে, চোরের কাছ থেকে বাইক কিনে, জেনে শুনে কিনলে চোর তো চুরি করলো, সে দণ্ডিত হবে 379, আর যে কিনলো সে দণ্ডিত হবে 411। যে কোনো বর্ণনার কারাবাস যা 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা ও ভাই, তাহলে জেনে শুনে করলে কত? 3 বছর কিনলে আর কি। 414-তে আসেন, 414, চোরাই মাল গোল্ডেন লুকিয়ে রাখতে সাহায্য করা। লুকিয়ে রাখতে যে কোনো বর্ণনার কারাবাস যা 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়, জায়গায় এবং আছে বা লেখেন, বা অর্থদণ্ড বা উভয়। চোরাই মাল লুকিয়ে রাখা মানে হলো একজন ব্যক্তি ধরে একটা মোটর সাইকেল চুরি করছে, চুরি করার পরে সে, তার এক বন্ধু আছে, তার এক পুরাতন বাইকের শোরুম আছে, সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম,
সে জায়গা বললো যে বন্ধু আমার বাইকটা তো তোমার শোরুমে একটু রাখো। বন্ধু জেনে শুনেই ওই বাইকটা শোরুমে রাখছে, তাহলে বন্ধু দণ্ডিত হবে কত দাঁড়ায়? 414। সাদা কত? 3 বছর। তাহলে চোরাই মাল আপনি গ্রহণ করলে কিনলেও যে সাদা, লুকায় রাখছেন সেই সাদা। 412 দেখেন, ডাকাতি সংগঠনের সময় চুরিকৃত সম্পত্তি অসাধুভাবে গ্রহণের শাস্তি। এখানে একটা বিষয় আপনারা কনফিউজড হবেন, যে একটু আগে বলছে যে ডাকাতি করে যে সম্পত্তি লাভ করে সেটাকে কি স্টোলেন প্রপার্টি বলে? সেটা কিন্তু স্টোলেন প্রপার্টি বলে না। তাহলে ডাকাতি সংগঠনের সময় যা লাভ করছে সেটারে বলে ডাকাতি লব্ধ মাল। কি বলে? ডাকাতি লব্ধ মালামাল আর কি। তো ডাকাতি লব্ধ এই চুরিকৃত সম্পত্তি বলতে বোঝানো হচ্ছে যে ডাকাতি করার সময় আপনি যা যা লাভ করেছেন। তো ডাকাতি করার পরে ওই জিনিসপত্র যারা গ্রহণ করে তাদের শাস্তি বেশি। দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কি সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। তো ডাকাতি লব্ধ মালামাল কিনলে কিন্তু সাজা বেশি। একটা সোনার গহনা চুরি করে আনছে, আপনি যদি কিনেন আপনার সাজা 3 বছর। আর ওটা যদি ডাকাতি করে আনে আপনি যদি কিনেন আপনার সাজা কত? যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত সশ্রম হতে পারে। 413 দেখেন, কি লেখে? লেখা তো আছে ওই জায়গা, না খুঁজে বুঝে পাচ্ছেন না? আমাদের এটা নাই স্যার। কে বুঝে নাই? এই যে কি মানে 14 হয়েছে। আচ্ছা, 413 দেখেন, অভ্যাসগতভাবে চোরাই মালের কারবার করা। একবার কিনছেন 411, কিন্তু বারবার যদি কিনেন আর বারবার আপনার কাছে বেচতে আসে তাহলে অপরাধ কত দাঁড়ায়? 413। চোরাই মাল অভ্যাসগতভাবে কারবার করা, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত যে কোনো মানহানি কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে মনে রাখবেন কিভাবে? চোরাই মালের সংজ্ঞা 410, 5 প্রকার। এর ভিতর ডাকাতি আর প্রতারণা নাই। চোরাই মাল গ্রহণের শাস্তি 411, 3 বছর। লুকিয়ে রাখা 414-তে 3 বছর। ডাকাতি লব্ধ মাল গ্রহণ করা 412, যাবজ্জীবন বা 10 বছর সশ্রম। আর চোরাই মালের অভ্যাসগত কারবার করা, যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। বিগত বছরের প্রশ্ন দেখেন, সম্পত্তি চোরাই মাল জেনেও তা অসাধুভাবে দখলে রাখার অপরাধ বিষয়টা পেনাল কোডের কোন ধারায় বলা হয়েছে? 411। ওই যে চোরাই মাল অসাধুভাবে, এই জায়গা তো 414 অপশনে নাই। দখলে রাখার বিষয় কত? 411। আর যদি লুকিয়ে রাখতো তাহলে হচ্ছে 414। সেলফ প্র্যাকটিসে যা আছে পড়ে ফেলবেন। আগামীকাল আমাদের দণ্ডবিধি ইনশাল্লাহ শেষ হবে ক্লাস। আগামীকাল দণ্ডবিধি শেষ হবে। আমরা দণ্ডবিধিও বেশ ভালোভাবে পড়েছি ইনশাল্লাহ। তো আগামীকাল আমরা প্রতারণা 415 থেকে 511 ধারা পর্যন্ত পড়বো। আগামীকাল ক্লাস 4:30-এ, শুক্রবার 4:30-এ। আর আজকে ক্লাসটা পরীক্ষা হচ্ছে না, আগামীকাল ইনশাল্লাহ পরীক্ষা হবে একবারে। আর আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। অনলাইন অফলাইনে যারা এখনো অ্যাডমিশন নেন নাই, যাদের কাছে বকেয়া আছে, আপনারা এই প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন করেন। সিলেবাসকে কি পরীক্ষা সিলেবাস